হাওড়া হাওড়া বালির ছেলে দেবাংশু, আমরা তাই জানি, তাই তো? বালিতেই এখনো পর্যন্ত থাকেন দেবাংশু। কিন্তু সেখান থেকে পূর্ব মেদিনীপুরের মতো একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা অধিকারী গড় হিসেবে স্বীকৃত, আমরা দেখেছি রাজনীতির রং বদলেছে অধিকারী পরিবারের হাত ধরে, বিশেষত পূর্ব মেদিনীপুরের তমলুক কাঠিতে আমরা সেটাই দেখেছি। সেই রকম একটা কঠিন জায়গায় দেবাংশুকে ফেলে দেওয়ার কারণটা কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনের প্রথম ইলেকশন লড়ানো হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুরে, ফলে তিনিও তো ইজি সিট পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডায়মন্ড হারবারে লড়েছিলেন যখন ডায়মন্ড হারবার তখন অতটা সহজ ছিল না। ফলে স্বাভাবিকভাবেই যে কোনো দল একটা নতুন প্রজন্মের ছেলেকে যখন প্রার্থী করছে, স্বাভাবিকভাবেই তার হাতে নিশ্চয়ই লাড্ডু তুলে দেওয়া হবে না, তাকে একটা কঠিন লড়াইয়ের জায়গায় দেওয়া হবে। দল যে আমাকে মনে করেছে যে ওরকম একটা কঠিন আসন থেকে পারলে দেবাংশুই পারবে সিটটাকে অন্তত ফাইটের জায়গায় নিয়ে যেতে, আমি এর জন্যই দলের কাছে কৃতজ্ঞ। যে দল একটা 28 বছরের ছেলে, এমন একটা ছেলে যার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার বাবা কাকা মামা মাসি কাকি পিসি কেউ কোনো দিকে রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেরকম একটা ছেলেকে শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি থেকে তুলে এনে মুখপাত্র করা, যুবর সাধারণ সম্পাদক করা, আইটির প্রেসিডেন্ট করা এবং তার পরবর্তীকালে একটা দলের ক্যান্ডিডেট করা লোকসভার মতো ইলেকশনে, যেটা ক্লাব ইলেকশনও পর্যন্ত আজ অব্দি লড়েনি, এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভবপর হয়েছে। আমি যদি আজকে বিজেপি বা অন্য কোনো দল করতাম, আমার ট্যাকে যদি কম করে 10-20 কোটি টাকা না থাকতো, এত বড় ইলেকশনে টিকিট পাওয়ার স্বপ্নেও দেখা উচিত ছিল না। তৃণমূল কংগ্রেস বলেই এটা সম্ভবপর হয়েছে এবং আমি দলের প্রতি এই কারণে কৃতজ্ঞ। আমি এটা মনে করি না যে দল আমাকে কঠিন জায়গায় ফেলে দিয়েছে, কারণ আমি এটা ভেবে কৃতজ্ঞ যে দল এটা মনে করেছিল যে এই আসনটা পারলে দেবাংশুই বার করতে পারবে, এটা ভেবে আমি দলের প্রতি আরও কৃতজ্ঞ। একটা প্রশ্ন আপনার কথা থেকেই, যে দেবাংশু মনে করেছিল যে দেবাংশু ফাইট দিলে একমাত্র দেবাংশুই দিতে পারবে, তাহলে কি জেতার জন্য সিটটা দেওয়া ছিল না, শুধুমাত্র ফাইট করার জন্য? দেখুন, সেটা তো দল বলতে পারবে, তবে যে কোনো আসনই তো আমরা জেতার জন্য লড়ি। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো, আমি যখন মাধ্যমিক পরীক্ষায় বসেছিলাম, আমি এই আশা নিয়েই বসেছিলাম আমি কম করে 95% পাবো। সেই আশা নিয়ে বসার পরই ধরুন আমি 75% বা 80% পেয়েছি, বা কেউ 65 পেয়েছেন, কেউ 70 পেয়েছেন, কেউ 80 পেয়েছেন। তো যে কোনো সময় টার্গেট তো সবচেয়ে বড় রাখতে হয়। পশ্চিমবঙ্গের 42টা সিটই তো আমরা নিশ্চয়ই জিতিনি, বা জেতার সম্ভবও নয়। তো 42টা সিট যে জিতিনি, তার মানে 29 বাদ দিয়ে বাকি যে 13টা আসন আমরা জিততে পারিনি, সেই 13টা আসনে তার মানে যাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছিল তাদেরকে কি হারার জন্য করা হয়েছিল? তেমনটা তো নয়। তো সেই 13টার মধ্যে আমিও আছি। হারার জন্য নয়, জেতার জন্যই প্রত্যেককে প্রার্থী করা হয়, আমাকেও সেই কারণেই করা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াইটা আমরা ক্লোজ হয়তো আনতে পেরেছি, কিন্তু জেতার জায়গায় হয়তো যেতে পারিনি। একটা ছোট্ট বিষয় মনে পড়ছে যে তখন প্রচার চলছিল, প্রচার একেবারে মধ্য গগনে, হঠাৎ করে দেবাংশু যে বাড়িটায় থাকছিলেন সেখানে একটা সাপ দেখা গিয়েছিল এবং তিনি সেই অংশটাকে তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এবং সেই সময় উল্টো দিকের যিনি ক্যান্ডিডেট জাস্টিস গাঙ্গুলি, তার সঙ্গে তুলনা করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়টাকে কি কেউ খারাপভাবে নিল? না 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 না, কারণ অভিজিৎ গাঙ্গুলি তো নিজেই নিজেকে বলেছিলেন যে আমি চন্দ্রবোড়া, আমি বিষাক্ত হতে পারি, আমার থেকে সাবধানে থাকবেন। এটা তার নিজের মিডিয়াতে দেওয়া বাইট। তো যিনি নিজেকে বলছেন চন্দ্রবোড়াই তো সম্ভবত বলেছিলেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তিনি নিজেই নিজেকে সাপ বলেছেন। আর তিনি এটা বলার 5-7 দিন পরে আমি দেখছি আমার বাড়ির সিঁড়ির তলায় সাপ ঢুকেছে। তো আমি কি করবো? সাপের ভিডিও তুলে বলবো না অভিজিৎ গাঙ্গুলি আমার সাথে দেখা করতে এসেছেন? তো তাই করেছি। আমার ধারণা তিনি 2 বছরও টিকবেন না রাজনীতিতে। যদি তিনি টেকেন, কারণ আমার অভিজিৎ গাঙ্গুলিকে প্রথম দিন থেকেই দেখে মনে হচ্ছে উনি চায়না প্রোডাক্ট পলিটিক্সে, উনি টিকবেন না। আমার মুশকিলটা হয়ে গেছিলো আমার আসনে সিপিএমের ভোট পার্সেন্টেজ মাত্র 5, যেখানে শ্রীরামপুরে সিপিএম ভোট পেয়েছে 15%, যাদবপুরে সিপিএম ভোট পেয়েছে প্রায় 20%, দমদমে সিপিএম ভোট পেয়েছে প্রায় 20%। সেখানে আমার সিটে সিপিএম দক্ষিণবঙ্গের মধ্যে সবচাইতে খারাপ পারফরমেন্স করেছে আমার সিটে। আর আমার আর অভিজিৎ গাঙ্গুলির গ্যাপও হচ্ছে 5%। সেই 5% ভোট সিপিএম পেয়েছে। সিপিএম যদি আমার সিটে অন্তত 10% ভোট পেতো, বাকিদের মতো 15% 20% না পেলেও, আমি ভেবেছিলাম একটা ইয়ং ক্যান্ডিডেট সায়ন দাঁড়িয়েছে, তো ও বোধহয় 10-12% ভোট কমপক্ষে পাবে। সায়ন যদি 10% ভোট পায়, এই সিট বিজেপি কোনোদিন জিততে পারে না। বয়সটাও কম এবং এই যে এই হারটা, মানুষের তো হার থেকেই শিক্ষা নেয়, নতুন করে শিখতে হয়, দেবাংশুও সে কথাই বলছেন বারবার করে। কিন্তু এই হার থেকে কি শিক্ষা হলো আপনার? কোন জায়গায় গলতটা ছিল যে আরেকটু দিলে হয়তো ভালো হতো? আমি একথা মনে করি না আমাদের তরফ থেকে আর কিছু করা বাকি ছিল। আমি এইটুকু মনে করি 100% একজন মানুষের ক্ষমতা আমরা 200% করেছি। আমি এবং আমার যে টিম যারা এখন উপস্থিত ছিলেন, আমাদের অবজারভার যিনি এসেছিলেন, এবং আমার দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বোথ, তারা প্রত্যেকে, এবং অ্যাজ হোল যে টিম এবং ওখানকার তমলুকের কর্মীরা প্রত্যেকে মিলে যে পরিশ্রম করেছে, আমি মনে করি 200% করেছে। এর বেশি করা সম্ভবপর নয়। ফলে আমাদের দিক থেকে আর কিছুই ছিল না। মুশকিলটা যেটা হয়ে গেল, যেটার জন্য আফসোস লাগে আমার, ইলেকশনের জাস্ট 2 দিন আগে, 1.5 দিন আগে, আপনারও মনে আছে নন্দীগ্রামে একটা খুন হলো।
একজন মহিলা খুন হয়ে গিয়েছিলেন, এবং সেই মহিলা খুন হওয়ার পর আমি ইলেকশনের শুরুতেই বলে দিয়েছিলাম শুভেন্দুবাবু ভোটের আগে একটা খুন খারাপি করবেন, হয় নিজের কর্মীকে মারবেন, মেরে শহীদ করবেন, নাহলে আমাদের কাউকে মেরে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন। ঠিক সেটাই তিনি করলেন। ইলেকশনের ঠিক 2 দিন আগে একজন বিজেপি কর্মী মহিলা খুন হলেন। ঘটনাচক্রে গোটা লোকসভা এবং গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি সেটা প্রচার করলো যে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের দ্বারা একটা নির্দিষ্ট ধর্মের মহিলা খুন হয়েছে। ওই শেষ 1.5 দিনে যে পোলারাইজেশনটা বিজেপি করলো, হিন্দু মুসলমানটা বিজেপি করলো, আমার মনে হয় এটা যদি 10 দিন আগেও বা 7 দিন আগেও হতো, আমরা লাস্ট 4-5 দিনে প্রচার করে সেটা কাউন্টার করতে পারতাম। কিন্তু 1.5 দিন আগে এরকম একটা ঘটনা ঘটে যাবে এবং টেলিভিশন মিডিয়াতে যেটা ব্যাপক প্রচার হলো নন্দীগ্রামে সেই খুনটা নিয়ে, আমার মনে হয় লাস্ট 1.5 দিনে গিয়ে ওটাই কোথাও গিয়ে পোলারাইজ করে দিয়েছিল ইলেকশনটাকে। সেটা আমার মনে হয় একটা আফসোসের জায়গা আমার আজও থেকে গেল যে ওই ঘটনাটা যদি না ঘটতো। মানে এর জন্য আপনি তৈরি ছিলেন না? না, এটার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না যে ইলেকশনের 2 দিন আগে এরকম একটা ঘটনা, 1.5 দিনের আগে এরকম একটা ঘটনা ঘটবে। এই 1.5 দিনের মধ্যে যে হাওয়াটা ছড়িয়ে যায়, আপনি সেটাকে আটকাবেন কী করে? তার উপরে যদি এরকম ধর্মীয় বিদ্বেষের হাওয়া হয়, সেটাকে তো রোখা পসিবল নয়। তার উপরে পূর্ব মেদিনীপুরের লাগোয়া আমাদের রাজ্য হচ্ছে উড়িষ্যা, যে উড়িষ্যায় বিজেপি থাম্পিং মেজরিটি নিয়ে ক্ষমতা এসছে, আপনারা দেখেছেন। ফলে তারও একটা হাওয়া কোথাও গিয়ে হয়তো পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কাজ করেছে আমার বিশ্বাস। যেহেতু লাগোয়া, যেমন ধরুন পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের মাটিতে কিছু হলে তার একটা এফেক্ট বাংলাদেশে পড়ে বর্ডারিং স্টেট হিসাবে, বা বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে তার একটা এফেক্ট পশ্চিমবঙ্গে পড়ে, বা যে স্বাভাবিকভাবে যে আমাদের ঝাড়খণ্ডে কিছু হলে তার এফেক্ট জঙ্গলমহল এলাকাতে পড়ে। তো সেরকমভাবেই আমার মনে হচ্ছে উড়িষ্যায় বিজেপির যে এত ভালো একটা ফলাফল, তার একটা এফেক্ট কোথাও গিয়ে পড়েছে। এবং তারই সঙ্গে ইলেকশনের 1.5 দিন আগে যে পোলারাইজেশন, এই যে খুনটাকে হিন্দু মুসলমান করে দেওয়া, এটা আমার মনে হয় কোথাও গিয়ে আমার আফসোসের জায়গা। বেশ, বিভিন্ন জায়গায় আপনাকে বলতে শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি মা হিসেবে দেখেন। এই এত বড় একটা ধাক্কা, বড় ধাক্কাই বলবো, কারণ জীবনের প্রথম ইলেকশনটা হেরে যাওয়া অন্তত সারা জীবন মনে থাকবে। সারা জীবনে আপনি প্রচুর ইলেকশন জিতলেও এই 2024টা মনে থাকবে, কারণ এটা জীবনের প্রথম ইলেকশন। তারপরে কি দেখা হয়েছে দলনেত্রীর সঙ্গে, কথা হয়েছে? একদম একদম। তিনি তো ওই জেতা হারা সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে একদিন মিটিং করেছিলেন, সেখানে আমি অবশ্যই উপস্থিত ছিলাম। এবং তিনি আমাদের প্রত্যেককে, যারা জিতেছেন যারা হেরেছেন, প্রত্যেকে কংগ্রাচুলেট করেছেন, তাদের লড়াইয়ের প্রশংসা করেছেন। সেইভাবে আমার সাথেও সেইটুকুনি যা কথাবার্তা হয়েছে, পরবর্তীকালে আর কোনো কথা হয়নি, সেই মুহূর্তেই হয়েছে। এবং তিনি স্বাভাবিকভাবে তারপরে তার প্রশাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইলেকশনের পর্যালোচনার থেকে শুরু করে দলের অনেক কাজ রয়েছে। 42টা ক্যান্ডিডেটের মধ্যে তো আমি একটা ক্যান্ডিডেট, আলাদা করে আর কত কথা বলবো। ফলে সেই জায়গা থেকে দলনেত্রীর সঙ্গে কথা হয়েছেন। তবে আমি এইটুকু বলতে পারি, দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পার্সোনাল লেভেলেও যথেষ্ট পরিশ্রম করেছেন তমলুকের জন্য। কিন্তু একটা বিষয়, সূত্রের খবর, যে তথ্য আমাদের কাছে এসেছে, যে এই হারের পর দলনেত্রী বলেছিলেন যে দেবাংশু পুরোপুরি 100% দেয়নি, কোথাও একটু ফাঁকিবাজি করেছে। এবং তারপর আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ছবি, একের পর এক ভিডিও দেবাংশু পোস্ট করেছে। কোথাও কি একটু খারাপ লেগেছে? আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে মিডিয়া যে খবরটা সূত্রের খবর বলে আপনারা দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 100% দেয়নি এ কথা কোথাও বলেননি, আমরা সবাই ভেতরে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ একজন খবর দিয়েছিল যে আমি কোনো একদিন 12টার সময় প্রচারে বেরিয়েছিলাম। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জিজ্ঞাসা করলেন যে দেবাংশু তুই কি 12টার সময় প্রচারে বেরিয়েছিলি? আমি বললাম না দিদি, আমরা সকাল 8টা থেকেই প্রচারে বেরোতাম। ওইটুখানেই কথাটা শেষ।